আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইস্টার সানডে প্রার্থনার সময় শ্রীলঙ্কার 3 গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, ৩৫ বিদেশি সহ ২০৭ জন নিহত, আহত ৫ শতাধিক। নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান সজীব ওয়াজেদ জয়ের। প্রতিটি গ্রামকে হাই স্পিড নেটে যুক্ত করার পরিকল্পনা। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দলের কেউ শপথ নিলে পরিণতি ভালো হবে না, জনগণ ক্ষমা করবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। পবিত্র শবে বরাত আজ। আতশবাজি, মাজারে মাজারে ঘোরা এবং হালুয়া রুটি বর্জনের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় রাজধানী কলম্বোতে একযোগে চালানো সিরিজ বোমা হামলায় নিহত হয়েছে ৩৫ বিদেশি সহ ২০৭ জন, আহত ৫ শতাধিক। দফায় দফায় ৮টি বিস্ফোরণ ঘটে কলম্বো ও আশেপাশের 3টি গির্জা, 4টি হোটেল ও একটি বাড়িতে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আরও নাশকতার শঙ্কায় শ্রীলঙ্কায় জারি করা হয়েছে ১২ ঘণ্টার কারফিউ। নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারাও। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। আতঙ্কিত মানুষের দিকবিদিক ছুটোছুটি, আর্তনাদ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহই বলে দিচ্ছে হামলার নৃশংসতা। ইস্টার সানডের প্রার্থনায় যোগ দিতে এসে লাশ হলেন তারা। সকালে উৎসব নগরী হঠাৎই পরিণত হয় শোকের শহরে। কেবল কলম্বোর এই সেন্ট অ্যান্থনি গির্জায় নয়, হামলা হয়েছে কলম্বোর উত্তরের উপকূলীয় শহর নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান গির্জাতেও। বিস্ফোরণের পর মুহূর্তে হতাহতের রক্তে ভেসে যায় পুরো গির্জা। ভেঙে চুরমার গির্জার বেঞ্চগুলো, ক্ষতবিক্ষত ছাদ আর দেয়াল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই সেবাস্টিয়ান গির্জা। কেবল সেখানেই নিহত হয়েছে ৯০ জনেরও বেশি। একই চিত্র কলম্বোর পূর্বাঞ্চলের বান্টিকালোয়ার জিওন গির্জাতেও। সকালেই হামলা হয়েছে কলম্বোর বিলাসবহুল ৫ তারকা 3টি হোটেল, সাংগ্রিলা, কিংসবারি ও চিন্নামন গ্র্যান্ড হোটেলে। পরে দুপুর নাগাদ হামলা হয় আরেকটি হোটেল ও চিড়িয়াখানায়। হামলাগুলোর মধ্যে 2টি আত্মঘাতী ছিল বলে ধারণা পুলিশের। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আরও হামলার আশঙ্কায় শ্রীলঙ্কা জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। রবিবার সন্ধ্যা 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত জারি করা হয়েছে 12 ঘণ্টার কারফিউ। কলম্বো বিমানবন্দরে চলছে ব্যাপক তল্লাশি। বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। কলম্বোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে লঙ্কান পুলিশ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও এই জন্য ধর্মীয় চরমপন্থীদের দায়ী করেছেন লঙ্কান প্রতিরক্ষামন্ত্রী দিনেন্দ্র রোয়ান। All the culprits who have been involved in this unfortunate terrorist incident will be taken into custody as soon as possible. হামলার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। জরুরি বৈঠক করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এই হামলার জন্য যারা দায়ী, আমরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। জাতির এই সংকটকালীন মুহূর্তে আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। রক্তক্ষয়ী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। নৃশংস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিসও। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনার পর থেকে 2 বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিখোঁজ 2 বাংলাদেশিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। 4 সদস্যের পরিবারটি শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। তাঁদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান শাহরিয়ার আলম। সেই সাথে শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি জানান গভীর সমবেদনা। আমরা এ পর্যন্ত 2 জন বাঙালি আনঅ্যাকাউন্টেড আমি
খুব বিস্তারিত এই মুহূর্তে আমাদের কাছে নেই, এবং যে কোনো বাংলাদেশি বাঙালি পরিবার বা সদস্য যে কেউ যদি সফর করে থাকেন তারা যেন তাদেরকে সেখানে জানান, এবং কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা সবসময় সেটা করতে প্রস্তুত। শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় হামলার ঘটনা পরিকল্পিত বলছেন বিশ্লেষকরা। এই ঘটনা অভ্যন্তরীণ রাজনীতির ফসল বলেও মনে করেন তারা। রবিবার শ্রীলঙ্কার 3টি শহরের গির্জা ও হোটেলে বোমা বিস্ফোরণে নিহত হয় শতাধিক, আহত হয় 400-র মতো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে দেশটিকে অস্থিতিশীল করতে কোনো গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এতে গোয়েন্দা নজরদারির দুর্বলতা লক্ষ্য করা যায় বলেও মন্তব্য তাদের। আক্রমণের ধরন দেখে মনে হচ্ছে একই সঙ্গে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে একটা দেশের নানা জায়গায় যখন এটা ঘটছে, সুতরাং একটা অত্যন্ত সুসংবদ্ধ সন্ত্রাসী সংগঠন এটা কাজটা করছে। দেশের ভিতরের সাহায্য সহযোগিতা ছাড়া তো হতেই পারে না, দেশের ভিতরেও আছে, এমনকি বাইরেও থাকতে পারে। শ্রীলঙ্কার ঘটনায় বাইরের বিভিন্ন অপশক্তি জড়িত বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। আপাতত আভ্যন্তরীণ কোনো একটা রাজনীতির একটা বিষয় আছে। একটা হলো নির্বাচনের বছর তাদের, সেখানে কোনো একটা সমস্যা হয়তো থাকতে পারে। অন্যদিকে যেভাবে রাজনৈতিক কাঠামো দিন দিন শ্রীলঙ্কায় তৈরি হয়েছে, বিশেষ করে বিভিন্ন দল এবং উপদলের সাথে, সেখানে অনেকেই কিন্তু অনেক দিন ধরেই বলছিল যে যেটাকে আমরা বলি ইনটলারেন্স বেড়ে যাচ্ছিল, সেটার একটা ঘটনা কিনা সেটাও দেখা দরকার। সব মিলে একটা ঘোলাটে পরিবেশ, সময় হয়তো লাগবে যে আসলেই ঘটনাটা কী হয়েছিল। এ ধরনের ঘটনা কোনো দেশেরই কাম্য নয় বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। অনুকরণ নয়, নতুন প্রযুক্তির সাথে নিজেদের নতুন উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রতিটি গ্রামকে হাই স্পিড নেটে যুক্ত করার মধ্য দিয়ে ঘরে বসেই প্রান্তিক জনপদের মানুষ আয় করতে পারবেন বলেও জানান তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে দুদিন ধরে চলা বিপিও সামিট উদ্বোধন করে জয় এসব কথা বলেন। বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা খাত বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও। প্রযুক্তি ব্যবসায় বিশেষ করে আউটসোর্সিংয়ে নিজেদের অবস্থান এরই মধ্যে করে নিয়েছে বাংলাদেশ। আগামী 3 বছরের মধ্যে প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে। গেল বছর আইসিটি খাত থেকে $1 বিলিয়ন অর্জিতও হয়েছে। দেশ ও আন্তর্জাতিক বাজারে বিপিও খাতের অবস্থান তুলে ধরতে চতুর্থবারের মতো রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হলো দুদিনব্যাপী বিপিও সামিট বাংলাদেশ 2019। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। আগামী ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান সজীব ওয়াজেদ জয়। We took up projects to build fiber optic cables take it to almost every village in Bangladesh, where 10 years ago people said that was impossible. There is no way you can do that, especially in a short amount of time. Today, as you've seen, we've invested billions of dollars in laying out fiber optic cables, both from the government sector as well as from the private sector. And we now have an extensive network which is growing every day. This 120,000 kilometers of fiber, 10 years ago, almost none of it existed. All of this happened within 10 years, and it is growing rapidly. আইসিটি খাতকে এগিয়ে নিতে নতুন প্রযুক্তিকে মানিয়ে নিয়ে নতুন উদ্ভাবন আর সমাধান খুঁজে বের করতে তরুণদের প্রতি আহ্বানও জানান তিনি। And so my message to our BPO industry is, find your own niches, find your own innovations, find new technologies. Don't imitate, innovate. এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের 20 জন প্রযুক্তিবিদ, সরকারের নীতি নির্ধারক, গবেষক, শিক্ষার্থী ছাড়াও এ খাতে সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন। সব মিলিয়ে এই সামিটে 12টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। সম্মেলন স্থান থেকেই চাকরি পাবেন কয়েকশো তরুণ। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী কথা বলেন। ৭৫ পরবর্তী সরকারগুলোর ইতিহাস বিকৃতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু যেসব পদক্ষেপ নিয়েছিলেন তার প্রতিটি পরবর্তীতে ধ্বংস করা হয়েছিল। এছাড়া ব্রুনাইয়ের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশি শ্রমিক কর্মীদের বিশাল অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে ৩ দিনের সফরে ব্রুনাইয়ের রাজধানী বন্দরশেরি বেগাওয়ানে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ব্রুনাইয়ের যুবরাজ হাজি আল মাহতাদি বিল্লাহ। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। ব্রুনাই দারুসালামের সুলতান হাজি হাসান আল বলখিয়ার আমন্ত্রণে রবিবার সকাল 8:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তাদের মানে পুল, ব্রিজ, রাস্তাঘাট, বিল্ডিং বানানোর সব ক্ষেত্রে কিন্তু বাঙালি পাওয়া যাবে। হারিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার সম্ভাবনা। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে পদক্ষেপ জাতির পিতা নিয়েছিলেন, সেই পদক্ষেপগুলি একে একে ধ্বংস করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দলের নির্বাচিত এমপিদের কেউ শপথ নিলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, শপথ নিলে নেতাকর্মী ও জনগণ তাদের ক্ষমা করার সুযোগ পাবে না। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেন তারা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এতে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি। প্রশাসন ও নির্বাচন কমিশনের সহায়তায় ভোট হয়েছে আগের রাতে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সে নির্বাচনে কারো জয় পরাজয়ও হয়নি। খালেদা জিয়ার আদর্শের কর্মী যারাই মনে করে তারা জয়লাভ করছে, আমি বিশ্বাস করি তারা এই সংসদে যারা তো দূরে করা তার আশেপাশে তো হাঁটবে না, কারণ তার আশেপাশে হাঁটলে বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের ক্ষমা করার সুযোগ পাবে না, দলীয় নেতা কর্মী বা বিরোধী দল। সে কারণে বলছি, নেত্রীকে জেলে থাকবে এবং আমরা সংসদে মজা নেব আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করব, এমন ব্যক্তি বিএনপিতে আছে কিনা আমার জানা নাই। যদি থাকে, যথাসময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে ঘরে বাইরে রাস্তায় সরকার। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক মানববন্ধনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, প্যারোল নয়, বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। প্যারোলের কথা বলে লাভ নাই, শপথ নেওয়ার কথা বলে লাভ নাই। আমরা শপথ নিয়েছি যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব। আপনারা জামিন যদি না দিতে পারেন, এটা আপনাদের ধন্যতা। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের ব্যাংক হিসেব জব্দের আদেশ আইনত বেআইনি। এ ধরনের আদেশ সরকারের একটি চমক বলেও মন্তব্য করেন তিনি। আমরা আইনজীবী হিসাবে বলতে চাই যে আদেশটি দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নাই। যে লন্ডন বা যুক্তরাজ্য একটি ভিন্ন দেশ, এ দেশের আদেশের উপরে নির্ভর করে সে দেশের সরকার বা আদালত কিছু করবে না। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে দিয়েছে যে এটা ওখানে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওখানে অ্যাটর্নি জেনারেলের কাছে যাবেন, অ্যাটর্নি জেনারেল আবার সেটা আদালতে উপস্থাপন করবেন। তারেক রহমান সাহেব তার স্ত্রীকে জনসমক্ষে প্রতিপন্ন করার জন্য এটা মিথ্যা উক্তি করে একটা চমক সৃষ্টি করেছে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে নেতিবাচক রাজনীতি না থাকলে জিডিপি আরও 2% বাড়ত।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সেমিনারে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে সব সূচকে বাংলাদেশ আজ পাকিস্তানকে পেছনে ফেলেছে, অথচ এই এগিয়ে যাওয়া বিএনপির পছন্দ হয় না। দলটি বাংলাদেশের উন্নয়নের প্রশংসাও করতে পারে না। দেশের স্বার্থে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি নেতিবাচক রাজনীতি পরিহারের পরামর্শ দেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু অভিযোগ করেন, সব সময় বিরোধী শক্তির সাথে আঁতাত করেই রাজনীতি করেছে বিএনপি। এজন্যই এ দলের কাছ থেকে কিছুই পায়নি দেশ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। নুসরাতকে পুড়িয়ে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আরেক আসামি জোবায়ের। কারাগারে পাঠানো হয়েছে 2 আসামি ইফতেখার ও ইমরানকে। 5 দিনের রিমান্ড শেষে দুপুরে জোবায়েরকে আদালতে হাজির করে পিবিআই। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উদ্দিনের আদালতে 164 ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। নুসরাত হত্যার বর্ণনা দেয় সে। ফেনী পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, এই মামলার 7 আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এদিকে শনিবার গ্রেফতার 2 আসামি ইফতেখার ও ইমরানের 10 দিন করে রিমান্ড আবেদন করে পিবিআই। রিমান্ডের শুনানি পরে হবে জানিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 21 জনকে। হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের আদালতে তার নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট ছিল তাদের ব্যাপারেও কি সংশ্লিষ্ট ছিল সেটা তার জবানবন্দিতে বর্ণনা করেছে। সে কিভাবে সম্পৃক্ত ছিল তার বর্ণনায় তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই হত্যাকাণ্ডে। সে নুসরাত জাহান রাফির গায়ে নিজের হাতে আগুন দিয়েছে। নুসরাত হত্যাকাণ্ড সরকারের জন্য অ্যাসিড টেস্ট বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দোষীদের শাস্তি না হলে সরকার ও ন্যায় বিচারের উপর মানুষের আস্থা থাকবে না। নুসরাত হত্যাকাণ্ডে দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের দাবিতে মানববন্ধনে ডক্টর ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই কর্মসূচির আয়োজন করে। নুসরাতের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সব ধরনের ভয় ও করুণার ঊর্ধ্বে থেকে ঘটনার বিচার করতে হবে। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও অংশ নেন। যদি নুসরাতের হত্যা ন্যায় বিচার না হয়, এই দেশবাসী সরকারের উপরে কোনো আস্থা থাকবে না, ন্যায় বিচারের উপর আস্থা থাকবে না এবং সত্যিকার অর্থে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত তাদের প্রতি কোন ধরনের আস্থা, কোন ধরনের বিশ্বাস এদেশের জনগণের কাছে হাতে থাকবে না। পবিত্র শাবান মাসের ফজিলতপূর্ণ রাত হচ্ছে শবে বরাত, আরবিতে যাকে বলা হয় লাইলাতুল বারাত। এই রাতে মুসলমানরা ব্যস্ত থাকেন নফল ইবাদত বন্দেগীতে। তবে শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি, মাজারে মাজারে ঘোরা এবং বিভিন্ন ধরনের রান্না নিয়ে যে উদ্দীপনা দেখা যায় তা অবশ্যই বর্জনীয় বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। শবে বরাত ফার্সি শব্দ, শব অর্থ রাত, বরাত অর্থ ভাগ্য। সেই হিসেবে শবে বরাতের আভিধানিক অর্থ ভাগ্য রজনী। 15 শাবান হলেও আরবি মাসে রাত আগে আসার কারণে 14 শাবান দিবাগত রাতেই পালিত হয় শবে বরাত। ইসলামী চিন্তাবিদরা বলেন, পবিত্র কোরআনে এ রাতকে লাইলাতুম মুবারাকা বা বরকতময় রজনী বলে উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতকে লাইলাতুন নিফসিমিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী বলে উল্লেখ করেছেন। এটি অত্যন্ত একটি বরকতময় মহিমান্বিত রজনী, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোবারক রাতে দীর্ঘ সাজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়েছেন। তিনি নিজ ঘর ছেড়ে জান্নাতুল বাকিতে গিয়া কবরস্থানে জিয়ারত করে তিনি উম্মতের জন্য দোয়া করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তোমরা যখন এই 15 শাবানের রাত পাবে তখন রাত জেগে বন্দেগী করো এবং দিনের বেলা রোজা রাখো। সকল মুহাদ্দিসিনে কেরামে হাদিসটিকে সহিহ হাদিস বলেছেন। ইসলামী চিন্তাবিদরা বলেন, আল্লাহ এ পুণ্যময় রজনীতে 2 শ্রেণীর লোক ছাড়া অসংখ্য মানুষের গুনাহ মাফ করে দেন। আর আমাদের দেশে অনেকে শবে বরাতকে কেন্দ্র করে এমন কিছু করেন যা অবশ্যই বর্জনীয়। যদি কেউ ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করে
রাত্রে জাগ্রত থাকে এবং নফল ইবাদত করে এবং দিনের বেলায় রোজা রাখে, তো এটা একদম বিলকুল শরীয়ত সম্মত। মসজিদ থেকে বের হয়ে দলে দলে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করা, মাজারে মাজারে যাওয়া এবং সেখানে মোমবাতি জ্বালানো, পটকাবাজি করা, মিছিল করা, এগুলো ইসলামে কোনো অস্তিত্ব নেই। শবে বরাতের ইবাদত পুরোটাই নফল। এই রাতে ইবাদত বন্দিগি না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু এই নফল ইবাদত করতে গিয়ে কোনো ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা যেন ছুটে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নানা সমস্যা আর সংকটে জর্জরিত রাজধানী শহর ঢাকা। একদিকে যানজট, দূষণ, গ্যাস ও পানির সংকট, মাত্রাতিরিক্ত বাড়ি ভাড়া, জলাবদ্ধতা, মশার উৎপাত, অন্যদিকে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ঝুঁকি, অনিরাপদ সড়ক ও নিরাপত্তাহীন জীবন। সব মিলিয়ে অবর্ণনীয় দুর্গতি, দুর্ভোগ মাথায় করে দিন পার করেন এই নগরের প্রায় 2 কোটি মানুষ। আর প্রতিনিয়ত বাড়ছে সমস্যার পরিধি। এসব সমস্যা ও সমাধান নিয়ে মিজানুর রহমান সবুজের ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে যানজট ভোগান্তি। যানজট ঢাকাবাসীর দুঃখের আরেক নাম। এখানে কেউই জানেন না এক স্থান থেকে অন্য স্থানে যেতে কত সময় লাগবে তার। প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা পথেই কাটাতে হয় নগরবাসীকে। ফার্মগেট থেকে শাহবাগ যেতে প্রায় গতকাল আমার সন্ধ্যায় প্রায় 2.5 ঘন্টা লেগেছে। অসহ্য যন্ত্রণা। ওই যে গাড়িগুলাতে একজন একজন করে যে যাইতেছে, এটা তো একা নিয়ে বসে রয়েছে, রাস্তাটা ব্লক করে রাখছে না, জ্যাম ঠেলতেই হবে। রাজধানীতে এখন ঘন্টায় গড়ে মাত্র 6 কিলোমিটার গতিতে চলে যানবাহন। এই অবস্থা চলতে থাকলে 2035 সালে গতি নেমে আসবে ঘন্টায় 4 কিলোমিটার, যা মানুষের হাঁটার গতিরও কম। বিশ্বব্যাংকের হিসাব বলছে যানজটের এই নগরে প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে ক্ষতির অঙ্কে যা দাঁড়ায় প্রায় 30,000 কোটি টাকায়। যানজটের অবস্থা তো না খাই মারা লাগে ভাই। সুষ্ঠু সমাধান হওয়া উচিত। উপায় তো অনেক কিছুই বের করা হচ্ছে, কিন্তু কোনোটাই কোনো কাজ হচ্ছে না। যান পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, আমরা পাবলিকরাও অ্যাওয়ার না। এই শহরে আপনি আসার আলো কোনো রকম সম্ভব নয়। রাজধানীবাসীর ভোগান্তির এই নিত্য অনুষঙ্গ দেশের গণ্ডি পেরিয়ে স্থান করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। অর্থাৎ সারা দুনিয়ায় 207টি শহরের মধ্যে যানজটের শীর্ষে এখন ঢাকা। আন্তর্জাতিক ট্রাফিক ইন্ডেক্স 2019-এ উঠে এসেছে এই চিত্র। 30% সড়ক না হলে নাকি এই নগরে চলবে না, যেটা আমেরিকান দৃষ্টান্ত, কিন্তু ইউরোপ চলে 10%। আমাদের হয়তো 7% রয়েছে, কিন্তু সেটাকে আমরা 5 গুণ প্রায় 35% উন্নীত করতে পারি, শুধুমাত্র সড়কের চলাচল করা যানবাহনকে প্রকৃতি পরিবর্তন করে। অর্থাৎ আমরা প্রাইভেট গাড়ির পরিমাণ রিপ্লেস যদি করি বাস দিয়ে, তাহলে প্রতি 8টা গাড়ি একটা বাস দ্বারা রিপ্লেসড বা প্রতিস্থাপিত হতে পারে। একদিকে যেমন অসহনীয় যানজট, আছে গণপরিবহনের তীব্র সংকটও। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় মানসিক চাপও বাড়ছে যাত্রীদের। মানসিক স্বাস্থ্যে নানা ধরনের প্রভাব ফেলছে যানবাহনের দীর্ঘজট। যানজটের কারণে মানুষ তার সক্ষমতাকে কিন্তু ভুলতে বসেছে। প্রতিদিনের এই যানজট কিন্তু আমাকে দৈনন্দিন চাপের সাথে মানিয়ে চলতে দিচ্ছে না। আমার মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি করছে, আমার মধ্যে হতাশা তৈরি করছে, আমার মধ্যে বিষণ্ণতা তৈরি করছে, এবং দিন শেষে আমার মেজাজটি খিটখিটে হয়ে যাচ্ছে এবং আমি আমার রাগ বা মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারছি না। যানজট নামের প্রতিদিনকার দুঃসহ এই যন্ত্রণার কাছে অসহায় নগরের প্রতিটি মানুষ। দিনের পর দিন, বছরের পর বছর এমন ভোগান্তি চললেও কিছুতেই যেন মুক্তি মিলছে না নগরবাসীর। তাই এই সমস্যা সমাধানে তারা চান সুনির্দিষ্ট পরিকল্পনা ও তার বাস্তবায়ন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি টেলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। শবে বরাত ও রমজানকে সামনে রেখে চড়া নিত্যপণ্যের বাজার। গরুর মাংসের কেজি ছাড়িয়েছে 550 টাকা, বেড়েছে ডাল, চিনি ও পেঁয়াজের দামও। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ধর্মীয় ভাব গাম্ভীর্যে দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্টার সানডে উদযাপন হচ্ছে। এই উপলক্ষে পাবনা ব্যাপটিস্ট চার্চে স্টার সানডের বিশেষ প্রার্থনা হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপটিস্ট চার্চের যাজক
ইসাহাক সরকার। প্রার্থনা ছাড়াও এই বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর 3 দিন পরে এই দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গার গির্জাগুলোতে প্রার্থনার আয়োজন করেন যীশু খ্রিস্টের অনুসারীরা। প্রার্থনায় ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। মেহেরপুরের ভবের পাড়া চার্চে হয় দিনটি উপলক্ষে প্রার্থনা। পবিত্র শবে বরাত ও রমজানকে সামনে রেখে চড়া নিত্যপণ্যের বাজার। গরুর মাংসের কেজি ছাড়িয়েছে 550 টাকা। মুরগির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা, 2-1 টাকা করে বাড়তি ডাল, চিনি ও পেঁয়াজের দরও। বাজার চড়া গরুর মাংসের। কয়েকদিন ধরে একটু একটু করে বাড়তে থাকা গরুর মাংসের কেজি রবিবার বিক্রি হয়েছে 550 থেকে 600 টাকা দরে। আগে যেখানে 450 ছিল এখন সেখানে 550 টাকা, মোটামুটি 100 টাকা বেশি এখন দাম। আগে 520 টাকা হতো, অনেক 550 টাকা নেয়, যেহেতু আজকের দিনটা তো অন্যরকম মুসলমানের জন্য ভালো দিন। যে পরিমাণ খরচ হয় এই পরিমাণ খরচতে যেভাবে গরু বিক্রি করে আমরা মাংস ব্যবসায়ীরা সর্বস্থান হয়ে গেলাম। মুকামের থেকে মাল আসছে না, এই কারণে বাজারের রেট বেশি। ঈদ পূজা বা অন্য ধর্মীয় উৎসবে বাইরের দেশে জিনিসপত্রের দাম কমলেও ব্যতিক্রম বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বাড়তি মুরগির বাজার। এক সপ্তাহের ভেতরে মনে করেন যে কেজিতে 20 টাকা 30 টাকা বেড়ে গেছে। এইভাবে তো আসলে সাধারণ মানুষের জন্য সুবিধাজনক না। 2-3টা উৎসব একসাথে হয়ে গেছে, খ্রিস্টান গো ইস্টার সানডে, আমাদের মুসলমানদের মনে করেন শবে বরাত, সামনে আসছে রোজা, এ উপলক্ষ 2, 4, 5, 10 টাকাও বেশ কম হয়, এটাতে কোনো সমস্যা না। রমজান মাস শুরু হতে সপ্তাহ 2-1 বাকি থাকলেও এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে ডালচিনি, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজার। উৎসবকে ঘিরে চাহিদা বাড়ার সুযোগে অতিরিক্ত মুনাফার প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। মসুরি ডালটা আজ দেখেন গত সপ্তাহের তুলনায় সপ্তাহ পরে কেজিতে 7 থেকে 8 টাকা বাড়ছে। চিনি 1 কেজি চিনিতে পড়ায় আপনার 3-4 টাকা বাড়ছে। রোজার কারণেই তারা আসলে প্রত্যেক বছরই এরকম করে যারা মজুদদার তারা। শসা ও টমেটোর বাজারও কিছুটা বাড়তি। বাজারে 50 টাকার কমে মিলছে না কোনো সবজিই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা। সকালে 1 দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস দিয়ে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে তারা। সর্বশেষ 18 বছর আগে 2002 সালে চুয়েটের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে। বিকেলে জানাজায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস সহ দলের নেতাকর্মীরা। জানাজার আগে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র এখন সংকটে। এ সময় আমিরুল হকের চলে যাওয়া সবার জন্য কষ্টের। এর আগে জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজায় বিএনপি নেতারা ছাড়াও অন্যরা অংশ নেন। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ব্যারিস্টার আমিনুল হকের। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সাবেক ও বর্তমান বিচারপতি, সিনিয়র আইনজীবী, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক সহ সর্বস্তরের আইনজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে লিবিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ। 2 সপ্তাহের সংঘর্ষে 228 জন নিহত, সহস্রাধিক আহত। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে শিরোপার পথে বড় বাধা পার করল আবাহনী। সৌম্য সরকারের সেঞ্চুরিতে লিজেন্ড অফ রূপগঞ্জকে হারালো 102 রানে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবার স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার
লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী ও বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। গেল 2 সপ্তাহের সংঘর্ষে 228 জন নিহত ও সহস্রাধিক আহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপে বিদ্রোহী নেতা খলিফা হাফতারকে সমর্থন দেওয়ায় শনিবার উত্তেজনা বেড়ে যায়। রাজধানী দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর সাথে রাতভর সংঘর্ষে ড্রোন ও মিসাইল হামলা চলে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ত্রিপোলিতে বিমান হামলার খবর ছড়িয়ে পড়লে মিটিগা বিমানবন্দর বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে জাতিসংঘ সমর্থিত সরকারকে হটাতে এ মাসের শুরুতে জেনারেল খলিফা হাফতারের অনুগতরা ত্রিপোলি দখলের চেষ্টা শুরু করে। পরে বিদ্রোহীদের রুখতে পাল্টা প্রতিরোধের ঘোষণা দেয় জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারি বাহিনী। শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার। ইস্টার সানডে প্রার্থনার সময় শ্রীলঙ্কার 3 গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, 35 বিদেশি সহ 207 জন নিহত, আহত 5 শতাধিক। নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান, সজীব ওয়াজেদ জয়ের প্রতিটি গ্রামকে হাইস্পিড নেটে যুক্ত করার পরিকল্পনা। খালেদা জিয়াকে জেলে রেখে দলের কেউ শপথ নিলে পরিণতি ভালো হবে না, জনগণ ক্ষমা করবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। পবিত্র শবে বরাত আজ, আতশবাজি, মাজারে মাজারে ঘোরা এবং হালুয়া রুটি বর্জনের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় নিউজ টপ 10। আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সঙ্গে থাকার।